আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। আগামীকাল সন্ধ্যা ৬টায় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে এই তফসিল ঘোষণা করবেন তিনি। বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এরই মধ্যে তফসিল ঘোষণার সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত নাজমুল হুদার রিপোর্টে। ২৪-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর একটি ভোটের অপেক্ষায় ছিল গোটা দেশ। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কাল সন্ধ্যায় ঘোষণা করা হবে বহুল প্রতীক্ষিত নির্বাচনের তফসিল। জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন সিইসি। তফসিলে ভোটের তারিখ ঘোষণা ও গণভোট সহ থাকবে নির্বাচনের যাবতীয় কার্যক্রমের রূপরেখা। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। বুধবার বিকাল ৪টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে রেকর্ড করেন সিইসি। এর আগে দুপুরে নির্বাচনের সার্বিক প্রস্তুতি অবহিত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন সিইসি সহ ৫ কমিশনার। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট এই দুটো বিষয়ে কিভাবে আমরা করব, ব্যালট পেপারগুলো কিভাবে তৈরি করা হচ্ছে, ব্যালট পেপারগুলোর রং কি হবে, মক ভোটিংটা হয়েছিল সে অনুযায়ী কতটুকু সময় নিয়েছেন এবং সম্ভাব্য এই সম্পর্কিত এবং গণনার পদ্ধতিটাকে বিস্তারিত উনি জানতে চেয়েছেন। নির্বাচনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করে সুষ্ঠুভাবে নির্বাচন করতে ইসিকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন রাষ্ট্রপতি। একটা ভালো সুষ্ঠু এবং অর্থবহ নির্বাচনের জন্য যতটুকু সাহায্য সহযোগিতা এবং সহানুভূতি ওনার দিক থেকে প্রয়োজন দেওয়ার সুযোগ আছে, উনি তার থেকে বেশি ছাড়া কম দিবেন না। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। নানা নাটকীয়তার পর উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। কোন দল থেকে নির্বাচন করবে সে বিষয়ে ধোঁয়াশা রেখে দিলেন আসিফ মাহমুদ। এদিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেছেন। বিস্তারিত জানাচ্ছেন বিলাল হোসেন। সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আগে থেকেই গুঞ্জন ছিল নির্বাচনে অংশ নেবেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তাই তফসিল ঘোষণার কাছাকাছি সময়ে তার ডাকা জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের গুঞ্জনকে আরো উস্কে দেয় সর্বমহলে। কিছু বলার মতো অবস্থানে নেই। সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়টি ধোঁয়াশা রাখলেও তা শেষ করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমও। তবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানালো কোথায় এবং কোন দল থেকে করবেন তা রাখলেন ধোঁয়াশায়। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। ইতিমধ্যে কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন বলে জানান আসিফ মাহমুদ। উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা ক্ষেত্রে আসলে নেই। এনসিপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে সজীব ভুইয়া বলেন, যারা গণঅভ্যুত্থানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে। তবে আমি আরো অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেই দলেই যুক্ত হব বা অংশগ্রহণ করব। তবে আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। উপদেষ্টার এপিএস হিসেবে দায়িত্ব পালন করা মোয়াজ্জেমের দুর্নীতি সহ যোগদানের পর নানা অনিয়মের ব্যাখ্যা দেন তিনি। আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য। দুদক সে বিষয়ে অনুসন্ধান করেছে, এখন পুরোটা বিষয় দুদকের এখতিয়ারাধীন। এই বিষয়ে দুদক আপনাদেরকে জানাতে পারবে যে সর্বশেষ আপডেট কি। সংবাদ সম্মেলনের শুরুতেই স্থানীয় সরকারের নানা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের তথ্য তুলে ধরেন সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ মাহমুদ। আবার দেখা হবে হয়তো অন্য কোনো জায়গায়। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা। ক্ষমতায় গেলে ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিরাপদে প্রচারের নিশ্চয়তা দেবে বিএনপি।
এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, মেগা প্রজেক্ট হাতে না নিয়ে দেশের মানুষকে মর্যাদার সাথে বেঁচে থাকার সব ব্যবস্থা নিশ্চিত করবে বিএনপি। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি দেশের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার লক্ষ্যে সব পদক্ষেপ গ্রহণ করা হবে। দোষারোপের রাজনীতি বাদ দিয়ে দলগুলোকে দেশ গঠনের পরিকল্পনার কথা তুলে ধরার আহ্বান জানান তিনি। রুদুর রফিক জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের কাছে যথাযথভাবে তুলে ধরার কৌশল রপ্ত করার জন্য 7 দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে বিএনপি। রাজধানীর কেআইবি মিলনায়তনের 4র্থ দিনের কর্মসূচির উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় চলমান সংস্কার কার্যক্রমের সমালোচনা করেন তিনি। যারা সংস্কারের কথা বলেন ওরা আসলে জানেন না কি সংস্কার করতে হবে। একটা সংস্কার ওনারা খুব শিওর হয়ে জানেন, যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। দিনব্যাপী কর্মসূচির সমাপনী বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় গেলে রাষ্ট্র গঠনের পরিকল্পনাগুলো একে একে তুলে ধরেন। আমাদের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে আমরা কোনো মেগা প্রজেক্টে যাব না, কারণ আমরা দেখেছি মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। আমরা রাষ্ট্রের অর্থ, জনগণের অর্থ আমরা খরচ করব জনগণের শিক্ষার পিছনে, জনগণের স্বাস্থ্যের পিছনে, জনগণের হিউম্যান ডেভেলপমেন্টের, রিসার্চ ডেভেলপমেন্টের পিছনে আমরা খরচ করব। শুধু মানুষের ভাগ্যের উন্নয়ন নয়, পরিবেশেরও ব্যাপক উন্নয়নের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। আমার যেমন অধিকার আছে আমার রাজনৈতিক আদর্শ জনগণের সামনে তুলে ধরার, একইভাবে আরেকটি দল, আরেকটি ব্যক্তি যখন তার রাজনৈতিক আদর্শ বিশ্বাস উপস্থাপন করবে সেটি যাতে সে করতে পারে, নিরাপদে করতে পারে, নিরাপত্তার সাথে করতে পারে, একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দায়িত্ব হচ্ছে সেটি নিশ্চিত করা। রাজনৈতিক দলগুলো একে অপরের দোষারোপ ধরা দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। এর এটা ভালো না, ওর ওটা ভালো না, এটা খারাপ বলেছে, ওটা খারাপ বলেছে, ও খারাপ লোক, ও খারাপ লোক। আসুন আমরা এর থেকে বেরিয়ে আসি। মানুষ যে তর্ক বিতর্ক, কথা ঝগড়াঝাঁটি শুনতে শুনতে বিরক্ত, আমার নিজেরই বিরক্ত লাগতো মাঝে মাঝে। তাকে বলতে হবে আপনি কিভাবে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখবেন। দেশ গড়তে বিএনপি নেয়া পরিকল্পনার 40% বাস্তবায়ন করতে পারলে দেশের মানুষের ভাগ্যের শুভ পরিবর্তন হবে বলে দাবি তারেক রহমানের। আমরা আমাদেরটা বলবো, অন্যরা তাদেরটা বলবে, সিদ্ধান্ত নেবার মালিক বাংলাদেশের জনগণ। রুদ্র রফিক, RTV, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী জাতীয় নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে, কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আগামী নির্বাচন হবে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা প্রদানকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মায়াদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। আগামী নির্বাচন উৎসবমুখর ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে নির্বাচন পরিচালনার দায়িত্ব পালনকারীদের নিয়ে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএনওদের নিজ নিজ এলাকায় সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি। যে কাজের সম্মুখীন এখন নির্বাচনের তফসিল ঘোষণার অপেক্ষায় আছে জানিয়ে প্রধান উপদেষ্টা ইউএনওদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন সম্পন্ন হওয়া পর্যন্ত কিভাবে কোন কাজটি করতে হবে তার পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। এছাড়া গণভোটের বিষয়ে ভোটারদের সচেতন করার কথাও বলেন তিনি। স্থায়ীভাবে পাল্টে দেওয়ার সুযোগ এখন তোমার আর আমার হাতে। আমরা যদি এটা করে ফেলি, এটা বাংলাদেশ পাল্টে গেল। এটার জন্য রাস্তা মিছিল করার দরকার নেই, এগুলো সব হয়ে গেছে। রক্ত দেওয়ার দরকার নেই, সেটাও হয়ে গেছে। যা যা হবার সব হয়ে গেছে। মুহূর্তটাকে ব্যবহার করা, 100 বছরের জন্য বাংলাদেশকে আমরা নতুন বাংলাদেশ বানাচ্ছি, সেটার পিলার তৈরি করা, সেটার দেয়াল তৈরি করা, সেটার ভিত তৈরি করা, এই নির্বাচন। ইউএনওদের উদ্দেশ্যে বলেন, ইতিহাস নতুন করে গড়ার সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে না পারলে মুখ থুবড়ে পড়বে জাতি। ইতিহাস আমাদেরকে একটা সুযোগ দিয়েছে, অন্য জেনারেশন সেই সুযোগ পাবে না। আজকে যে সুযোগ আমরা পেয়েছি, এই সুযোগ গ্রহণ করে আমরা কৃতিত্বের পরিচয় দিতে পারি, ইতিহাসের পাতায় আমাদের নাম লিখে যেতে পারি। যদি অবহেলা করি তাহলে এই সুযোগ আমাদের থেকে চলে গেল, জাতির সামনে থেকে চলে গেল। জাতি যেমনি আছে মুখ থুবড়ে পড়ে থাকবে, আগে যেরকম পড়েছিল। বিগত নির্বাচনে ভোটারদের সাথে প্রতারণা হয়েছে দাবি করে বলেন, আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্য ঐতিহাসিক হবে। এই প্রস্তুতির খুব গুরুত্বপূর্ণ প্রস্তুতি, যাতে আমি প্রত্যেকটা জিনিস বুঝি। গণভোটটা কি, নির্বাচনটা কি,
মানুষকে কীভাবে উদ্বুদ্ধ করব। দোকান খুলে বসে দিলাম, আসেন ভোট দিয়ে যান, কেউ আসলো না, কেউ খবর পেলো, কেউ খবর পেল না, তাহলে আমাদের দায়িত্ব হলো না। সবাই খবর পাবে, সবার মনে উৎসাহ জাগবে, আমাদেরকে উৎসাহ জাগাতে হবে। এইটাতে এত বেশি সংখ্যক মানুষ এসছে, ভোট দিয়েছে, এটা ইতিহাসে আরেকটা স্মরণীয় বিষয় হবে। আগামী নির্বাচন ও গণভোট দুটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন আগামী 5 বছরের জন্য আর গণভোট 100 বছরের জন্য। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 125 জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রার্থিতা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী পরিবেশ এখনও অনুকূলে নয়। এই তালিকার কারো বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস ও ফ্যাসিজমে থাকার প্রমাণ পেলে তালিকা থেকে বাদ দেবে এনসিপি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ এবং সংস্কারের পক্ষে এমন প্রার্থীদের প্রাথমিকভাবে 125 আসনে নিজেদের তালিকা ঘোষণা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। কারো বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, ঋণ খেলাপি, ক্রিমিনাল কোনো অফেন্স অ্যাক্টিভিটিস পাওয়া যায়, আমরা এটা জনগণের সামনেও প্রকাশ করতে যাচ্ছি, জনগণের কোর্টে। যদি কেউ আপনারা পেয়ে থাকেন, সাথে সাথে আপনারা যদি আমাদেরকে জানান, আমরা তাদের প্রার্থীটা বাতিল করে দেব। ঢাকা 11-তে নাহিদ ইসলাম, রংপুর 4-এ আখতার হোসেন, পঞ্চগড় 1-এ সার্জিস আলম, কুমিল্লা 4-এ হাসনাত আবদুল্লাহ, ঢাকা 18-তে নাসিরুদ্দিন পাটোয়ারি, ঢাকা 9-এ তাসনিম জারা, ঢাকা 13-তে সামান্তা শারমিন, নরসিংদী 2-এ এনসিপির প্রার্থী সারোয়ার তুষার। নতুন ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরের যাত্রায় এবং অর্থনৈতিক মুক্তির যাত্রায় যারা অগ্রগামী হতে চান, সেই সব প্রার্থীদেরকে শাপলাকলি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, বিদ্যমান রাজনৈতিক দলগুলো তরুণ প্রজন্মকে ধারণ না করায় এনসিপির জন্ম। আমাদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং নির্বাচনী বিধান লঙ্ঘন করেই নির্বাচনী প্রচারণার কাজ, পোস্টারিং বা টাকা খরচের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আসছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া হচ্ছে। বিএনপি জামাত উভয় দল থেকে আমরা এই ধরনের সংস্কৃতি দেখছি। ক্ষমতা কিংবা আসন পেতে নয়, পরিবর্তনের পক্ষে জনমত গড়তেই এনসিপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান নাহিদ ইসলাম। অর্থাৎ পুরনো এই গণ অভ্যুত্থান না হলেও বিএনপি যেই বক্তব্য দিত, জামাত যেই জিনিস নিয়ে কথা বলতো, মানুষের কাছে ভোট চাইতো, তারা সেই একই প্রক্রিয়াতেই কিন্তু কাজ করতেছে। জাহিদ রহমান, RTV, ঢাকা। কিন্তু পরিবর্তন তো হয়েছে সরকারের। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশের বাইরে নেয়ার মতো পরিস্থিতি না থাকায় আপাতত ঢাকায় রেখে চিকিৎসা চলবে। টানা 17 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেগম জিয়া। এখনও তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা হয়নি। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত পরামর্শ করছেন পুত্রবধূ জুবাইদা রহমান। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী খান আলামিন। সবশেষ কি আপডেট আছে খালেদা জিয়ার স্বাস্থ্যের, জানাবেন? অবস্থা নিয়ে কিছুক্ষণের মধ্যেই সংবাদ সম্মেলন করবেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। সন্ধ্যা 7টার কথা বলা হয়েছিল, হয়তো 7:15-20 দিকে তিনি সবশেষ আপডেটটি আমাদের জানাবেন। এই আপডেটটি খুব গুরুত্বপূর্ণ এই জন্য যে গত শনিবার সবশেষ তিনি গণমাধ্যমের কাছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বাস্তবতা তুলে ধরেছিলেন। শনিবার থেকে আজকে বুধবার, অর্থাৎ 5 দিন হয়ে গেছে মাঝে। এই 5 দিন কিন্তু আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে কিংবা ডাক্তার জাহিদের পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং কিংবা কোনো তথ্য দিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানানো হয়নি। তো সেই জন্য এই ব্রিফিংটি খুবই গুরুত্বপূর্ণ। একটি আলোচনা হয়তো আমরা শুনতে পেয়েছি এমনটি যে বেগম খালেদা জিয়াকে হয়তো বিদেশে নিয়ে যাওয়া হতে পারে। বিষয়টি যদিও এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি, তবে ব্রিফিংয়ে হয়তো এই বিষয়ে আমরা
নিশ্চয়তা দিতে পারবো যে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে কি হবে না। বলে রাখি একটু, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যে উন্নতি কিংবা অবনতি কোনোটি হয়নি, অর্থাৎ স্থিতিশীল রয়েছে। গত শনিবারে যে অবস্থায় ছিল সেই অবস্থাতে এখনও রয়েছে এবং এই অবস্থাটাকে এক ধরনের উন্নতি বলা যায় এমনটি ডাক্তাররা বলছেন, যেহেতু তার শরীরে কোনো ধরনের অবনতি হয়নি। তো আমরা হয়তো যদি কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলন শুরু হয়, সেই সংবাদ সম্মেলন সরাসরি আপনাদেরকে নিয়ে যেতে পারবো। আফসানা, ধন্যবাদ আলামিন আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবার অন্যান্য প্রসঙ্গ। ভারতে পালিয়ে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ফেরাতে দেশটির সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে, তবে এর চেয়ে বেশি বাংলাদেশের কিছু করার নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি আরও জানান, শেখ হাসিনার ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই। এ বিষয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনাকে ফেরানোর প্রশ্নে বুধবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নেই। এছাড়া কয়েকদিন আগে এস জয়শঙ্করের মন্তব্য টেনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার দিল্লিকে রাজি করানোর চেষ্টা চালিয়ে যাবে। আমরা কি করতে পারি বলুন? করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানো। রাজি না হলে আসলে তো করার কিছু নেই, আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি। যেটা প্রথমে যেটা বলছিলেন, এটা একটু প্রসেসের ব্যাপার আছে, প্রসেস তো চলছে, দেখা যাক আমরা কতটুকু অ্যাচিভ করতে পারি। ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা যাচ্ছেন এমন খবর শুনলেও কূটনৈতিক চ্যানেলে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এটাও তো আমার কিছু করার নেই, বা বাংলাদেশেরও খুব বেশি কিছু করার নেই। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। না, আমি ওরকম কিছু জানি, তবে শুনেছি আপনারা যেরকম শুনেছেন এরকম। ডিজিএফআই বন্ধ করবে কিনা সরকার জানতে চাইলে তিনি বলেন, সব দেশে এই ধরনের সংস্থা আছে যা বন্ধ করা সহজ নয়। ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান পৃথিবীর প্রত্যেকটা দেশে আছে, এটা তারা বললেই তো হবে না। এইভাবে 40টা রিকমেন্ডেশন তারা দিয়েছে, যেগুলি আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে আমাদের এবং আমাদের পরের সরকারের কাছে, তারা সেগুলো করবে। সবই যে করা যাবে এমন কোনো কথা নেই। এ সময় ফেক ডকুমেন্ট তৈরি বন্ধ না হলে বাংলাদেশের ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান হবে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমার জানার মধ্যে আর কোনো দেশ নেই যেখানে এই পরিমাণ ফেক ডকুমেন্টস তৈরি হয়। শাকিলা করিম, RTV, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। জোড়া হত্যার ঘটনায় সোমবার রাতে গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন নিহত লায়লা আফরোজের স্বামী স্কুল শিক্ষক আজম আজিজুল ইসলাম। পরে ছায়া তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। রাজধানীর শাহজাহান রোডের 14 তলা একটি আবাসিক ভবনের 7ম তলায় গত সোমবার সকালে লায়লা আফরোজ ও তার মেয়ে 9ম শ্রেণীর শিক্ষার্থী নাফিজা লাওয়াল বিনতে আজিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ভবনের ভেতরে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায় হত্যাকাণ্ডের পর এক নারী স্কুল ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে বের হয়ে যাচ্ছেন। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় রাতেই গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেন নিহতের স্বামী স্কুল শিক্ষক আজম আজিজুল ইসলাম। পরে ছায়া তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দুপুরে ঘটনার মূল আসামি গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সঙ্গে তার স্বামী রাব্বিকেও আটক করা হয়েছে। এই ঘটনায় নিয়মিত মামলা রুজু হয় মোহাম্মদপুর থানায়। আমরা ইতিমধ্যে আজকে দুপুর আনুমানিক 12:30 সময় ঝালকাঠির নলছিটি থেকে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট একমাত্র যে নাম এসেছে, যে গৃহকর্মী, প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পেরেছি তার নাম আয়েশা, তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আয়েশা 6 মাস আগেও মোহাম্মদপুরের বেরিবাদ এলাকার একটি বাসায় চুরি করেছিলেন বলে তথ্য পেয়েছে পুলিশ। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। এনআইআর সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির দাবিতে রাজধানীর কাওরান বাজারের মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুর রহিম, সরাসরি যুক্ত হচ্ছেন। রহিম, মুঠোফোন ব্যবসায়ীরা আন্দোলন করছেন, তাদের দাবিগুলো কি কি এবং কি বলছেন তারা, জানাবেন বিস্তারিত। যে আফসানা, বসুন্ধরা মার্কেটে বাংলাদেশের ব্যবসায়ী যারা রয়েছে, যারা মোবাইল আমদানি করে
এই দেশে বিক্রি করে। তাদের একটা দাবি যে উন্মুক্ত আমদানির যে ব্যাপারটি সেটি তারা বলছেন, এবং ব্যবসায়ীদের মূল দাবিটি হচ্ছে কিন্তু একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ করতে হবে এবং মুঠোফোনে উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে তাদের এই যে আন্দোলন, এবং এটি এবং জানা গিয়েছে বেশ কিছু গাড়ি ভাঙচুর করেছে, এবং তারা যেমনটি তাদের দাবি মানা না হলে কিন্তু তারা তাদের এই অবস্থান থেকে সরবেন না বলে তারা জানাচ্ছেন, এবং তাদের একটি দাবি যে কোনো মূল্যে তাদের যে উন্মুক্ত মোবাইল আমদানির যে ব্যাপারটি সেটি মানতে হবে, এবং তাদের স্লোগান দিতে শোনা গিয়েছে। আমরা যেমনটি শুনেছি, প্রধান উপদেষ্টার আইসিটি উপদেষ্টা তায়েব হোসেন রয়েছেন, তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা গিয়েছে, এবং বলা হচ্ছে যে অবৈধভাবে তাদের উপর এই 70% কিন্তু হচ্ছে শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সেটি যদি তুলে নেওয়া না হয় তাহলে তারা কিন্তু কঠোর অবস্থানে যাবে বলে বলছেন, এবং তারা কিন্তু এখানে কিছুক্ষণ আগে পুলিশ এসেছিলেন, তাদের পুলিশের উপরে তাদেরকে চড়াও হতে দেখা গিয়েছে, এবং তারা বলছে তাদের একচেটিয়া মোবাইল আমদানির ব্যাপারে যদি সরকার কোনোভাবে সহযোগিতা না করে তাহলে তারা আরো ধন্যবাদ আপনাকে। জুলাই আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ করে হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই অভিযোগে জয় ও পলকের বিরুদ্ধে করা মামলায় বুধবার 17 ডিসেম্বরের মধ্যে জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জে মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 24 জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় কয়েক দফায় বন্ধ রাখা হয় ইন্টারনেট। আন্দোলনকারীদের উপর চালানো হয় হত্যাযজ্ঞ। এসব অভিযোগে করা মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3টি সুনির্দিষ্ট অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে 17 ডিসেম্বরের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 1। মামলায় তার সঙ্গে আসামি করা হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের গণহত্যাকে আড়াল করার জন্য ইন্টারনেট বন্ধ করে সারা বাংলাদেশে গণহত্যাকে যেভাবে ফ্যাসিলিটেট করেছিল, গোটা দুনিয়ার কাছ থেকে এই গণহত্যার তথ্য লুকানোর চেষ্টা করেছিল, সেটার মাস্টারমাইন্ড কিন্তু সে সজীব ওয়াজেদ জয়, এবং সেটা বাংলাদেশে থেকে এই পরিকল্পনার বাস্তবায়ন করেছেন জুনাইদ আহমেদ পলক। সুতরাং তার বিচার আইন অনুযায়ী বাংলাদেশের আদালতে হবে। বুধবার ট্রাইব্যুনাল 1 এর এ বিচারিক কার্যক্রমে আন্দোলনকালীন সময়ে কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে সহায়তা ও উস্কানি সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 17 ডিসেম্বর দিন নির্ধারণ হয়। যদিও মামলাটি পরিচালনার জন্য বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন জানিয়েছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। এই অ্যাপ্লিকেশনটা মিসকনসিপ্ট, এটা আইনটা ফলো করে করা হয়নি। এখানে বিদেশি আইনজীবী আনার সুযোগ আছে, আইনের নির্দিষ্ট কাঠামো বা নির্দিষ্ট পরিক্রমা অতিক্রম করে তাকে আসতে হবে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির মতো একটা অতি গুরুতর অভিযোগের বিচারের জন্য। সুতরাং এটার প্রসিডিওরটা সাধারণ আদালতের চেয়ে ভিন্ন। এছাড়াও ট্রাইব্যুনাল 2 এ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় 2 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। ট্রাইব্যুনাল 1 এ হয় রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। জিএম মাহমুদ, আরটিভি, ঢাকা। কাঙ্ক্ষিত মাশুল আদায় করতে না পেরে আগামীকাল থেকে অঘোষিত ধর্মঘটে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের বেসরকারি অফডকগুলো। এর অংশ হিসেবে তারা রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডেলিং থেকে বিরত থাকবে। আদালতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই ধর্মঘটে দেশের রপ্তানি খাত ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন নাদিরা সুলতানা। ডিপোগুলোতে রপ্তানিমুখী পণ্য কন্টেইনারে তোলার পর জাহাজীকরণের জন্য চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। আমদানি করা 65 রকম পণ্যের কন্টেইনারও বন্দর থেকে বেসরকারি 19টি ডিপোতে নিয়ে খালাস করা হয়। খালি কন্টেইনারও তারা হ্যান্ডলিং করে। আর্থিক ক্ষতি পুষিয়ে নিয়ে এই রপ্তানি পণ্য ও পণ্যবাহী কন্টেইনার এবং খালি কন্টেইনার হ্যান্ডলিং করা ডিপো মালিকদের পক্ষে সম্ভবপর হচ্ছে না। বৃহস্পতিবার ভোর 6টা থেকে ডিপোগুলো রপ্তানি ও খালি কন্টেইনার হ্যান্ডলিং করবে না, তবে আমদানির ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। আমরা দীর্ঘদিন কিন্তু লোকসান দিয়ে এই ব্যবসাটা চালিয়ে নিয়ে যাচ্ছে, যে এভাবে লোকসান দিয়ে চালানোটা দীর্ঘদিন ধরে
নিয়ে যাওয়া আসলে আমাদের পক্ষে খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এই কার্যক্রম বন্ধ হলে মুখ থুবড়ে পড়বে পুরো বন্দরের কার্যক্রম, ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক শিল্প সহ রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো। কোনো ধরনের আলোচনা ব্যতিরেকে হুট করে আমি বলে দিলাম আগামীকাল থেকে আমি কন্টেনার হ্যান্ডেল করব না, এটা তো আমার মনে হয় রপ্তানি খাতকে এক ধরনের বিপদে ফেলার জন্য একটা কথা বলা। এটাকে এক ধরনের আমাদের জিম্মি করার অবস্থার মতো আমরা পড়ে যাচ্ছি। আমরা কিন্তু বারবার বলছি আদালতে যে মামলা হয়েছে, স্থগিত হয়েছে, এটি শেষ কথা নয়। আমরা যদি সব পক্ষে বসে যদি একটা উইন উইন একটা পজিশনে নিয়ে আসতে পারি, তাহলে আদালতের বিষয়টা কিন্তু আমরা নিজেরা বসে আবার এটা সমাধান করতে পারি। এই সিদ্ধান্তটা থেকে তাদেরকে আমরা আহ্বান জানাবো এটা থেকে সরে আসার জন্য দেশের আমদানি রপ্তানির স্বার্থে। এক্সপোর্টটা যদি কোনো কারণে বিলম্বিত হয় তাহলে এটা আন্তর্জাতিকভাবে দেশের উপর একটা বিরূপ প্রভাব পড়বে। কারো সঙ্গে আলোচনা না করে বন্দরের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত দেশের জন্য মারাত্মক ক্ষতির বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাদিরা সুলতানা, RTV। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অপরিকল্পিত ইউটার্ন আর চালকদের খামখেয়ালিতে ভোগান্তি পোহাচ্ছেন হাজারো পথচারী। একটি ইউটার্ন নিতে ঘুরতে হচ্ছে বাড়তি 3 কিলোমিটার রাস্তা। আবার মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কে যাওয়ার জন্য নেই কোনো ব্যবস্থা। ফলে ডিভাইডার টপকে সড়ক পারাপারে বাধ্য হচ্ছেন দূরপাল্লার যাত্রীরা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানির মতো ঘটনা। নারায়ণগঞ্জ থেকে শাহাদাত হোসেন স্বপনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড় হয়ে ঢাকায় প্রবেশ করে পূর্বাঞ্চলের 18টি জেলার মানুষ, যেখানে রয়েছে কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা ও শিল্প প্রতিষ্ঠান। দূরপাল্লার যাত্রী ও জনসাধারণের যাতায়াতের জন্য পাশের হাজী ইব্রাহিম সুপারমার্কেটের সামনে দীর্ঘদিন ধরে ছিল একটি ইউটার্ন। তবে যানজট নিরসনে ইউটার্নটি বন্ধ করে 3 কিলোমিটার দূরে মৌচাকে নতুন ইউটার্ন নির্মাণ করেছে সড়ক ও জনপথ বিভাগ। তবে সেখানে রাখা হয়নি মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কে যাওয়ার কোনো ব্যবস্থা। আবার বাস চালকরা মানছেন না যাত্রী নামানোর নির্দেশনা। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রীরা। ওটা নামার অসুবিধা হচ্ছে, তারপরে দেশ থেকে আসলে ওখানে নামলে ওই জায়গায় নামা যায় না, সেন্টারের মাঝপথে আমাদেরকে নামায় দেয়। এটা আমাদের জন্য খুবই বিব্রতকর বিষয় এবং কি অনেক রিস্ক। বিকল্প ব্যবস্থা না রেখে ইউটার্ন স্থানান্তরিত করাই বাড়তি জ্বালানি, সময় ও পরিবহন ব্যয় বাড়ার অভিযোগ চালকদের। যাত্রী ওঠা নামা অনেক সমস্যা হয়, এখানে কাটা নাই, আপনার কাউন্টার ডিভাইডার ওই পাশে, আমাদের অনেক দূরে যেতে হয়, আর যাত্রীদের ভোগান্তি হয়। সেজন্য মনে করেন আমাদের ইউটার্নটা আগের যেখানে ছিল এখানে দিলে ভালো হয়। যানজট নিরসনের জন্য ইউটার্ন সরিয়ে নিলেও নির্দেশনা মানলে ভোগান্তি এড়ানো সম্ভব বলে দাবি সওজের নির্বাহী প্রকৌশলীর। যাত্রাবাড়ি থেকে শুরু করে শিমরাইল পর্যন্ত এখানে 7 কিলোমিটার সড়কের মধ্যে 3টি ইউটার্ন আছে। এখানে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডিজাইন চলমান আছে। আমরা ডিজাইন টিমকে অনুরোধ করব বিষয়টি বিবেচনায় রেখে ডিজাইন সম্পন্ন করার। ইপিজেড এলাকায় শিল্প কারখানার আমদানি রপ্তানির বিষয়টি সহজ করার পাশাপাশি জনভোগান্তি এড়াতে দ্রুত সমস্যা সমাধানের দাবি সংশ্লিষ্টদের। সুলাইমান কবির, RTV। আবারও পেছালো ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ। নানা জটিলতায় বারবার পিছিয়ে বৃহস্পতিবার মাঠে গড়ানোর কথা থাকলেও এবার তা পেছানো হচ্ছে মাঠের দোহাই দিয়ে। 14 ডিসেম্বর থেকে টুর্নামেন্টটি শুরু হবে বলে জানিয়েছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন। লিগ বর্জন করা 8টি ক্লাবকে রেখে সূচি বানাচ্ছে বলে জানিয়েছে টুর্নামেন্ট কমিটি। অংশ না নিলে বাই লজ অনুযায়ী নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিকেলে বিসিবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়গুলো জানান ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন চেয়ারম্যান আদনান রহমান দীপন। দর্শক, সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকাল। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। ক্ষমতায় গেলে ভিন্ন রাজনৈতিক দলের মতাদর্শ নিরাপদে প্রচারের নিশ্চয়তা দেবে বিএনপি। দোষারোপ বাদ দিয়ে দেশ গঠনের আহ্বান। নির্বাচন স্মরণীয় করতে ইউএনওদের দিক নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা। 125 আসনে এনসিপি প্রার্থী ঘোষণা। শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে রাজি করানোর চেষ্টা চলছে। তৃতীয় কোনো দেশে যাওয়ার তথ্য নেই, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা।
এবং রাজধানীর চাঞ্চল্যকর মা মেয়ে খুনের একমাত্র আসামি গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে গ্রেপ্তার, মোহাম্মদপুরে মামলা তদন্তে পুলিশ। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।